ঝাঁসিতে আমাদের ডে 2। তো আজকে আমরা যাচ্ছি গোয়ালিয়রের উদ্দেশ্যে। গোয়ালিয়র ফোর্ট দেখে দাতিয়া দেখে আমরা চলে যাব ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে, কারণ আমাদের ট্রেন আছে গোয়ালিয়র থেকে উজ্জয়িন যাওয়ার জন্য। তো চলো এখন আমরা দাতিয়া ঢুকে গেছি। তো এবার সামনেই ডান দিকে ফোর্ট আর একটা মন্দির ছিল, সেটা আর আমাদের সম্ভব নয় কারণ আমরা এটা অলরেডি এক্সট্রা করছি, কারণ আমাদের মেন হচ্ছে গোয়ালিয়র যাওয়া। আমাদের গোয়ালিয়রই নামার কথা ছিল, কিন্তু ঝাঁসিটা দেখা হয়ে গেল এবং বেশ ভালো লাগলো। ঝাঁসি থেকে দাতিয়ার দূরত্ব প্রায় 28 কিলোমিটারের কাছাকাছি, সময় লাগে 45 মিনিট মতো। ফোর্টের সংস্কার খুব একটা হয় না বললেই চলে, কারণ বেশিরভাগ মানুষই এখানে আসে না, এটা একটা অফবিট বলতে পারো। তো ওখানে টিকিট কাটতে হচ্ছে, স্ক্যান করে টিকিট কাটতে হয়। তো এখানে বেশিরভাগ মানুষই প্রায় আসে নাই বলা যায়, কারণ এটা একদমই অফবিট, অনেকে হয়তো জানেই না ফোর্টটার কথা। তো চলো, 80 টাকা লাগলো 4 জনের টিকিট। কালকের মতোই যেখানে রানীমহলে গিয়েছিলাম, তো ওখানেও যেমনভাবে টিকিট কাটতে হয়েছিল স্ক্যান করে, এখানেও সেরমভাবেই টিকিট কাটতে হলো। এখানে ট্রাইপড নিয়ে ঢোকা অ্যালাউ নয়, কারণ আমারটা রেখে আসতে হলো গাড়িতে। তো চলো এবার আমরা ঢুকবো। 1614 খ্রিস্টাব্দে রাজা বীর সিং দেও বানিয়েছিলেন এই দাতিয়া ফোর্ট বা দাতিয়া মহল। ওরছার মতো এখানেও মুঘল ও রাজপুত স্থাপত্যের সংমিশ্রণ ঘটেছে, যেমনটা আমরা ওরছা মহলে দেখেছিলাম। ওরছার ভিডিও যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। রাজা বীর সিং দেও ছিলেন একজন নাস্তিক প্রকৃতির মানুষ, তিনি তাই কখনোই ধর্মের বেড়াজালে আটকে থাকেননি। তবে এই মহলটার রাজা বা তার পরিবারের কেউই এই মহলে এসে থাকেননি। গোয়ালিয়র থেকে মাত্র 75 কিলোমিটার রাস্তা পেরিয়েই দাতিয়া। ওইটা যে দূরে যে প্যালেসটা দেখতে পাচ্ছ, সেটার সামনের দিকটা ছিল জেলখানা আর পেছনের দিকটা ছিল প্যালেস। এই 7 তলা বিশিষ্ট মহল তিনি শুধুমাত্র জাহাঙ্গীরকে অভ্যর্থনা জানাতে বানিয়েছিলেন। 240টা ঘর রয়েছে এই মহলে। ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শুটিং হয়েছিল এই প্যালেসে, যেটায় দেব আর রুক্মিণী আছে। আমরা যখন এই মহলে ঘুরছিলাম তখন এটা একদমই ফাঁকা ছিল, যেহেতু অনেক ট্যুরিস্টই এই মহলের ব্যাপারে জানে না, তাই অনেক ট্যুরিস্ট এখানে কম আসে। তো আমরা 4 জন ছাড়া আর বেশি কেউ ছিল না। দুর্গ রহস্য যারা দেখেছো তারা অনেকটা বুঝতে পারবে হয়তো এই জায়গাগুলো শুটিং হয়েছে। 140টা ঘর আছে এই প্যালেসটাতে, সব এগুলো হলো ছোট ছোট ঘর। এই মহল বানাতে কোনো রকম কাঠ বা লোহা ব্যবহার হয়নি, পাথরের সূক্ষ্ম কাজ এখনও চোখে পড়ার মতো। রাজা বীর সিং দেও এরকম 52টা স্মৃতিস্তম্ভ গোটা দেশ জুড়ে রয়েছে, তার মধ্যেই দাতিয়া মহল বা 7খণ্ড প্যালেসও রয়েছে। যে প্যালেসটা আমরা বারান্দা থেকে দেখছিলাম, এখান থেকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু প্যালেসটা পুরো ভগ্নপ্রায় অবস্থা, যাওয়ার মতো একদমই নেই। দেখলে বুঝতে পারবে জুম হয়ে, পুরো ভগ্নপ্রায় অবস্থা, কোনো রকম সংস্কার হয়নি। তো সেই কারণে যাওয়ার পরিস্থিতি একদমই নেই। না হলে খুবই সুন্দর, যদি সংস্কার করা হতো খুবই ভালো হতো, ব্যাপারটা দেখা যেত। এইগুলো দেখো, দেখলে বুঝতে পারবে, এখানে মেঝে ফেজে সব ফেটে গেছে পুরো। ওই যে এখান থেকেও দেখা যায় প্যালেসটা দারুণভাবে সুন্দর। উঠেই এই দিকটাতে আছে রাজা বীর সিং এর বেডরুম। এখানে ঢুকতে দেওয়া হয় না, তালা বন্ধ। এখানে অনেক রকম কাজ আছে, উপরের কারুকার্যটা খুব সুন্দর, দেখে বোঝাই যাবে যে এটা বেডরুম ছিল রাজার, এত সুন্দরভাবে সাজানো। ওই দূরের জায়গাটায় লক্ষ্য করলে বোঝা যাবে মিনে করা কাজ ছিল একটা সময়, এখন প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে। যেহেতু কোনো মেনটেনেন্স হয় না, সেই কারণে অবস্থা খারাপ হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে।
এটা হলো মিটিং হল, রাজাদের রাজকার্যের মিটিং হতো এখানে। খুব সুন্দর মহলটা, কিন্তু অন্যরকম বেশ। আর একদমই লোকজন নেই, প্রায় হাতে গুনে কয়েকজন আছে। এই যে এদিক থেকে আবার এখানে যাওয়া যায়। তো দাঁতিয়া ফোর্ট থেকে আসার সময় রাস্তায় এরকম একটা সুন্দর চায়ের দোকান দেখতে পেলাম আমরা। চা, আখের রস সব বিক্রি হচ্ছে। এখানে আখের গুড় বিক্রি হয় পাটালি করে, তো ওটা কেনা হলো। আর আমাদের গোয়ালিয়রে এবার আমরা তানসেন নগরীতে ঢুকছি। এটা তানসেন গেট। তানসেন এখানকারই ছিলেন, যিনি গান গেয়ে বৃষ্টি নামাতেন। আমরা এখন আছি সিন্ধিয়া মিউজিয়ামে। তো এখানে পার্কিং আছে, গাড়ি এখানে নামিয়েছে আমাদের। আর এখানে টিকিট কাটতে হচ্ছে। টিকিটের প্রাইস প্রচণ্ড বেশি, ইন্ডিয়ানদেরই 350 টাকা করে টিকিট। আর ক্যামেরার জন্য আবার আলাদা করে 100 টাকা, আর মোবাইল ফোনের জন্য 50 টাকা। আর ইন্ডিয়ান আর ফরেনারদের 850 টাকা টিকিট। তো টিকিটের প্রাইসটা অনেকটা বেশি। এই হচ্ছে সেই সিন্ধিয়া রাজবাড়ি। সিন্ধিয়া রাজবংশের নাম জানে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। এখানে টিকিট তো এত বেশি তোমরা দেখলেই। ক্যামেরার জন্য তো টিকিট লাগে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু ফোনের জন্য আলাদা করে 50 টাকা করে টিকিট কাটতে হয়েছিল এখানে। তো তাও শুধুমাত্র ফটোগ্রাফি করা যাবে, কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না। তাই ভেতরের কোনো ভ্লগ শেয়ার করতে পারবো না। তবে মহলটা খুবই সুন্দর, অনেক কিছু দেখার মতো আছে। তো যেতে পারো, কিন্তু যদি বাজেট কম হয় তো তা না যাওয়াই ভালো এখানে। আর এতটা অবধি যাওয়া যাবে ফোন নিয়ে, তারপরে সব কিছু জমা দিয়ে দিতে হয়। প্লাস্টিক ব্যাগ, জলের বোতল, এমনকি মানি ব্যাগ অবধি ক্যারি করা যায় না এখানে, সব কিছু লকারে জমা দিয়ে যেতে হয়। সিন্ধিয়া প্যালেস দেখে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম গোয়ালিয়র ফোর্টের উদ্দেশ্যে। গোয়ালিয়রের রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, খুব একটা ক্রাউড আছে তা নয়। তবে ঝাঁসির রাস্তা খুবই সুন্দর ছিল। এই জায়গাটাই হলো ফোর্টের মেন এন্ট্রেন্স। এখান দিয়েই গাড়ি নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল, আর অনেকটা যেতে হয় গাড়ি নিয়ে। রাস্তার দুপাশটা খুবই সুন্দর, একটু চড়াই রাস্তা। রাস্তার দুপাশে লক্ষ্য করলে দেখা যাবে অনেক পাথরের গা কেটে কেটে মূর্তি তৈরি করা হয়েছিল সেই সময়। খুব সুন্দর কারুকার্য আছে। অবশ্যই যখন যাবে এই রাস্তাটা দিয়ে, রাস্তার দুপাশে অবশ্যই তাকাবে, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস না হলে মিস করে যাবে। ফোর্টে যাওয়ার আগে আমরা প্রথমে দাতাবন্দি ছোটটা দেখে নিয়েছিলাম। আমি কোনোদিন গুরুদুয়ারা যাইনি, তো আমার বেশ ভালো লেগেছে প্রথমবার গিয়ে। আর এখানটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একদমই অন্যরকম অনুভূতি। মানে ওড়না থাকলে মাথায় ওড়না দিয়ে, আর না হলে রুমাল ওখানে পাওয়া যায়, রুমাল বেঁধে ঢুকতে হয়। আর সামনে পাটা ধুয়ে নিয়ে ঢুকতে হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, অন্যরকম একদম। ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। যেহেতু গোয়ালিয়র ফোর্টে দুবার করে টিকিট কাটতে হয়, সেই কারণে 20 টাকা করে 40 টাকা পার হেড পড়ে টিকিটের জন্য শুধু। তাছাড়া যদি ক্যামেরা থাকে তার জন্য 250 টাকা লাগে শুধু ফটোগ্রাফির জন্য, আর ভিডিওগ্রাফি করতে গেলে 400 টাকা লাগে। এইটার জন্য আলাদা করে টিকিট কাটতে হলো 20 টাকা করে পার পার্সন। ক্যামেরার আবার 250 টাকা লাগতো, আমরা নিই আর ক্যামেরা, বড্ডই বেশি লাগলো। তো এখানে আছে জাহাঙ্গীর মহল, শাহজাহান মহল, জহর কুণ্ড, বিক্রম মহল, অনেক কিছু আছে যেটা তোমাদের প্রথমেই দেখালাম ভিডিওতে। তো চলো যাই ভেতরে। এটা হলো কর্ণ মহল। এই হচ্ছে ভিউ গোয়ালিয়র শহরের। পুরো
পুরো শহরটা মহল থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে ভিউটা। এরকম চারদিক খোলা। আর এই হচ্ছে মহল, এটা হলো কর্ণমহল। যাচ্ছি বিক্রম মহল। এই যে এটা হলো এখানের যে প্রধান রাজা যিনি ছিলেন মান সিং তোমার, তার পুত্র বিক্রমাদিত্যের এটা হলো মহল। এখানে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, তো চলো আমরা যাই, সেটাকে দেখব। সম্ভব যতদূর আমাদের মনে হচ্ছে এটাই হয়তো সুড়ঙ্গ ছিল, কারণ ওরকমভাবেই স্ট্রাকচারটা করা। এবং এই যে যাওয়া যায় বিশাল একটা কুয়ো টাইপের করা। হ্যাঁ, অসাধারণ লাগছে। এখনো জল আছে এটাতে, নোংরা জল পুরো। এরপর আমরা যেটা দেখতে গেছিলাম সেটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম, সেটা হলো জওহর কুণ্ড। এখানে রাজপুত মহিলারা তাদের স্বামী মারা যাওয়ার পরে, মানে যুদ্ধে পরাজিত হওয়ার খবর শুনলে এখানে এসেই তারা আত্মহত্যা করতেন। তো যারা দীপিকা পাড়ুকনের পদ্মাবত দেখেছো বা পড়েছো গল্পটা পদ্মাবতী, তো তারা ভালো করেই জানবে জওহর কি বা জওহর কুণ্ড কি। হ্যাঁ, মেয়েরা ওইখানে শুনতে পারতো, বিয়ে করতে পারতো, দেখতে পারতো, কিন্তু কথা বলার কোনো অধিকার ছিল না। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা দেখতো শুনতো, মানে রাজবাড়ির যে মেয়েরা ছিল, এটা এখনো হয়ে আসছে। আর এখানে রাজা বসতো, এটা রাজ দরবার ছিল। আর এখানে বাকি যারা ছিল মন্ত্রী, তারা সব থাকতো, প্রজা মন্ত্রী। এটা হলো মানসিং মহলের ভিতরের কারুকার্য। এখানে অসম্ভব সুন্দর সুন্দর সব কারুকার্য আছে, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর ফোনের ক্যামেরাতে তো আসবেই না আরও ভালোভাবে, মানে নিজের চোখে যেগুলো আমরা দেখেছি সেগুলো কিছুই ক্যামেরাতে আসেনি হয়তো। এত সুন্দরভাবে মিনে করা কাজ ছিল এখানের দেওয়ালগুলো, আর চিত্রগুলো এত সুন্দরভাবে আঁকা ছিল যে না দেখলে বিশ্বাসই করা যাবে না। গোয়ালিয়র ফোর্ট বহুবার আক্রমণ হয়েছে, বহুবার রাজাদের হাত পাল্টেছে, অনেক রাজারা রাজত্ব করে গেছেন এই গোয়ালিয়র ফোর্টে। শেষ অবধি রাজা সিন্ধিয়া, মানে সিন্ধিয়া রাজবংশই এই গোয়ালিয়র ফোর্টের শেষ রাজত্ব করেছিলেন। তারপর সরকার সেটাকে বাজেয়াপ্ত করেছিলেন, তারপরে আবার সরকার সিন্ধিয়া রাজবংশকে সেটা ফেরতও দিয়ে দিয়েছিলেন। ঔরঙ্গজেব এখানেই তার ভাই সুজাকে হত্যা করেছিলেন, আর তার ভাইপোকেও হত্যা করেছিলেন। এই সেই জায়গা যেখানে ঔরঙ্গজেব তার ভাইকে হত্যা করেছিলেন। একটা অভিশপ্ত জায়গা এখানটা, মানে হন্টেড প্লেস বলতে পারো। একটা গা ছমছমের ব্যাপার এখানে রয়েছে। এটা আগে ছিল রানীদের প্রমোদ ঘর, মানে এখানে রানীরা মজা করতেন, আড্ডা দিতেন, সময় কাটাতেন। এর নিচে ছিল রানীদের স্নান ঘর। এই প্রমোদ ঘরকেই তিনি তার ভাইয়ের হত্যাক্ষেত্র হিসেবে ইউজ করেছিলেন। এখানটা মানে না গেলে বুঝতে পারবে না, একটা অসম্ভব গা ছমছমের ব্যাপার এখানটা। আর এতই অন্ধকার, মনে হবে যেন কতক্ষণে বেরিয়ে আসি। আর আমরা এখানে হারিয়েও গেছিলাম, মানে এতই ভুলভুলিয়া টাইপের ব্যাপার এখানে, কোথা দিয়ে যে কোন দিক দিয়ে রাস্তা বেরোচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সাজবাহু মন্দির দেখতে। বিষ্ণুর সহস্র বাহু থেকে সাজবাহু কথাটা এসেছে। মন্দিরটা খুব সুন্দর, অন্যরকম মন্দির, মানে ভেতরে ঢুকলে কারুকার্যগুলো অসাধারণ সুন্দর। এই যে এটা হলো বাহু মন্দির, আর এটা হলো সাজ মন্দির, একসাথে সাজবাহু মন্দির বলে এটাকে। সহস্র বাহু থেকে সাজবাহু কথাটা এসেছে। এরপর আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল এই তেলিকা মন্দির। তেলিকা মন্দির স্থাপন করেছিল ওখানকার যারা তেল বিক্রি করতো বা তেলের ব্যবসা করতো তারা, সেই কারণে এটার নাম তেলিকা মন্দির। ইংরেজরা পরে এসে এটাকে কফি শপ হিসেবে ব্যবহার করতো, মানে কফি রাখতো এখানে, কফি স্টোরেজ। তো এটা খুব সুন্দর মন্দিরটা, অন্যরকম পরিবেশ, ফাঁকা ফাঁকা জায়গা। যাদের ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগে তারা এখানটায় যেতে পারো, খুব ভালো লাগবে। গোয়ালিয়র ফোর্ট দেখা আমাদের শেষ, তো এরপরে বেরোনোর পালা। আমাদের ট্রেন ছিল সন্ধ্যের দিকে, তো ট্রেনে করে আমরা প্রথমে গিয়েছিলাম উজ্জয়িনী গোয়ালিয়র থেকে। তো গোয়ালিয়র ফোর্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও। আর দুপাশের রাস্তাটা খুবই সুন্দর চারিদিকে, যদি যাও কখনো একদম এইগুলো মিস করো। হলো রানী লক্ষ্মীবাইয়ের ছত্রী, মানে এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। মুসলিমরা এনে এখানেই ওনাকে পোড়ানো হয়েছিল, ওনার দেহ তো খুঁজে পায়নি ইংরেজরা। মুসলিমরা এনে ওনাকে রেখে, মানে এখানেই পুড়িয়ে সৎকার করে
এখানে সমাধিস্থ করেছিলেন। এই যে তার সমাধি ওনার, আর এখানে ওনার মূর্তি গড়া। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভালো লাগলে, যারা ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, তো তাদের সঙ্গে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন অনেক ট্রাভেল ভ্লগ আসছে। তো ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।